আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে রান্না করে দেখাবো বগুড়ার বিখ্যাত আলুঘাটি। গরুর মাংস দিয়ে আলুঘাটি রান্না করা হয়, যেটা মজলিসে রান্না করা হয় বা বাসায় গেস্ট আসলেও রান্না করলে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এটা রুটির সাথে, পরোটা, সব কিছুর সাথেই যায়। আর যেভাবে রান্না করলে এটা খুবই মজার হবে। ঘাটি তো অনেকেই রান্না করে, বাট সবার রান্নার স্বাদ কিন্তু একরকম হয় না। তবে সবচাইতে মজার, বেস্ট স্বাদের যে আলুঘাটি, সেটাই করে দেখাচ্ছে। আলুঘাটি রান্নার জন্য আমি এখানে 3.5 বা 3 কেজির মতো হবে আলু নিয়েছি। দুই ধরনের আলু ব্যবহার করেছি, একটা হাগড়ায় আর একটা হচ্ছে ফাটা পাকড়ি বা যেটা লাল আলু। এই দুই আলু দিয়েই কিন্তু ঘাটি অনেক বেশি মজার হয়, বাট হলেন আলু বা সাদা যে হলেন লম্বা আলু পাওয়া যায় ওইটা দিয়ে ঘাটি কিন্তু ততটা মজার হয় না। বেস্ট স্বাদের আলু ঘাটি তৈরি করতে চাইলে এই আলুগুলো আপনি ব্যবহার করতে পারেন। এতে করে আপনার আলু ঘাটি অনেক মজার হবে এবং রেসিপিটা প্রপার আপনাকে জানতে হবে। একই মশলা সবাই ইউজ করলেও কিন্তু সবার হাতের ঘাটি মজা হয় না। তো কীভাবে ঘাটিটা রান্না করলে মজা হবে সেই রেসিপি কিন্তু শেয়ার করছি। তাই A to Z যত ধরনের টিপসের প্রয়োজন আমি আপনাদেরকে টিপস দিব, যেন আপনারাও খুবই মজার আলুঘাটি, মজলিসের মতো স্বাদের আলুঘাটি ঘরে তৈরি করতে পারেন। এর জন্য আমি কিন্তু এখানে প্রথমে মাংস ম্যারিনেট করে নিয়েছি। এখানে 3.5 বা 4 কেজির মতো হবে গরু মাংস আছে, একটু ছোটো পিস করে কেটেছি। সব ধরনের মশলা, মানে যত ধরনের মশলা ইউজ হয় গরু মাংসে, সব ধরনের মশলা দিয়ে এটা মেখে রান্না করবেন অন্তত 1 ঘন্টা। এতে করে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হবে। আলুঘাটির মাংস কিন্তু শক্ত থাকলে খেতে ভালো লাগে না। এমনভাবে রান্না করতে হয় যেন আলুঘাটি রান্নার পর মাংসগুলো যেন আঙ্গুলির চাপে ভেঙে যায়। আর সাথে ভেজে নিচ্ছি জিরা, আস্ত জিরা একটু ভেজে নিয়ে মাংসের উপরে দিলে সেটার স্বাদ খুবই ভালো আসে। আমি প্রথমে বলেছি সবচাইতে মজার বেস্ট স্বাদের আলুঘাটি করে দেখাচ্ছি, যেন যারা একেবারে নতুন তাদের বুঝতে সুবিধা হয়। মাংস বাগার দিব, এতে করে আলুঘাটির স্বাদ বেশি ভালো আসবে। বেশিরভাগ সময় দেখা যায় অনেকে কষা মাংস দিয়ে আলুঘাটি রান্না করেন, সেটার স্বাদ ততটা ভালো আসে না। আপনি মাংস বাগার দিয়ে সেই মাংস যখন আলুঘাটিতে ইউজ করবেন, এটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। বাগারের জন্য এখানে আমি তেল, পেঁয়াজ আর জাস্ট জিরা ব্যবহার করেছি, আর কোনো উপকরণ ব্যবহার করিনি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এটার উপর দিয়ে জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে দমে বসিয়ে রাখতে হবে 15 থেকে কমপক্ষে 20 মিনিট। সময় বেশি থাকলে আপনি আধা ঘন্টাও রাখতে পারেন। মাংস এরকম মাখা মাখা গ্রেভি থাকতে কিন্তু বাগার দিতে হবে। সেই পর্যায়ে মাংস পুরোপুরি সেদ্ধ হবে না, মোটামুটি সেদ্ধ হবে। আর বাগার দেওয়ার পর যখন দমে বসিয়ে রাখবেন 20-30 মিনিট, তখন একদম সিদ্ধ হয়ে গলে যাবে। আর দমে বসানোর আগে আমি ভাজা জিরার গুঁড়ো অ্যাড করেছি এখানে 1.5 টেবিল চামচের মতো। এতটাই হালকা তাপে রাখবেন যে গ্রেভি হালকা একটু টেনে যাবে আর তেল উপরে ভেসে উঠবে। এই মাংসটা আপনি এমনি এমনিও খেতে পারবেন। এখন এই মাংস দিয়ে আপনি যেটাই রান্না করেন সেটাই অনেক বেশি মজার হবে। সেটা আপনি আলুঘাটি রান্না করতে পারেন, বুটের ডাল রান্না করতে পারেন, বা যে কোনো ধরনের রান্নায় আপনি এটা ব্যবহার করতে পারবেন। দেখবেন খুবই মজা লাগবে এভাবে যদি আপনি গরুর মাংস বাগার দিয়ে রান্না করে আলুঘাটিতে ইউজ করেন। আলুঘাটি রান্নার জন্য বেশি করে তেল, মানে সয়াবিন তেল এবং সরিষার তেল দুটোই আমি অ্যাড করেছি। দুটো সমন্বয়ে রান্না করতে হবে। আর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করা দিয়েছে। এখানে আলু আছে আপনার 3 থেকে 3.5 কেজির মতো হবে। 3.5 কেজির বেশি হবে না, তবে 3 কেজির কম হবে না আর কি। আর সেই সাথে অ্যাড করলাম আস্ত জিরা 1.5 টেবিল চামচের মতো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি গরম মশলা অ্যাড করেছি, যত ধরনের গরম মশলা আছে সব অ্যাড করবেন, তেজপাতা থেকে শুরু করে সাদা এলাচ, কালো এলাচ, দালচিনি, লং, কালো গোলমরিচ এবং জয়ত্রী। আর পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে অ্যাড করতে হবে আদা রসুন বাটা। আমি এখানে 1/3 কাপের মতো আদা রসুন বাটা অ্যাড করেছি, অর্থাৎ হাফ কাপের কম, 1/4 কাপের একটু বেশি। আর লবণ দিলাম 1 মুঠ পরিমাণ, কারণ অনেক বেশি আলু ঘাঁটি হবে তো লবণ কিন্তু প্রচুর লাগবে। অনেক সময় লবণ হয়নি, বাট আপনি টেস্ট করে দেখবেন মনে হবে যে লবণ হয়েছে, বাট লবণ আপনাকে প্রপার ইউজ করতে হবে। প্রপার লবণের স্বাদ যদি নিয়ে আসতে না পারেন তাহলে আপনার ঘাঁটি কিন্তু খেতে স্বাদ লাগবে না। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এটা হালকা ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি প্রায় 3 টেবিল চামচের মতো, বা তার থেকে একটু কম হবে। আর সেই সাথে অ্যাড করব মরিচের গুঁড়া। খুব বেশি মরিচের গুঁড়া আমি অ্যাড করব না, যেহেতু আমি কাঁচা মরিচ বেশি করে দিয়েছি। জাস্ট সামান্য কালার পরিবর্তনের জন্য আমি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। আর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ঝাল কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে আপনারা কাঁচা মরিচ অ্যাড করবেন বা শুকনো মরিচের গুঁড়া। যদি আপনি চান যে আলু ঘাঁটিটা গ্রিন কালার হোক, তাহলে কাঁচা মরিচ বেশি করে দিয়ে রান্না করবেন, মরিচের গুঁড়া কম ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে আপনার আলু ঘাঁটিটা লাল হবে, তাহলে মরিচের গুঁড়া বেশি ব্যবহার করবেন, কাঁচামরিচটা কম ব্যবহার করবেন।
তো এটা মরিচের গুঁড়ো এবং কাঁচামরিচ ব্যবহারের উপর নির্ভর করবে আপনার আলু ঘাটি গ্রিন কালার হবে নাকি লাল কালার হবে। আর এই আলু ঘাটির প্রপার স্বাদ নিয়ে আসতে হলে অনেক সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে এবং অনবরত নাড়াচাড়ার উপরে থাকতে হবে, কারণ আলু ঘাটি কিন্তু খুব দ্রুত লেগে যায়। যারা নতুন রাঁধুনে তারা চেষ্টা করবেন ননস্টিক প্যান বা কড়াইয়ে আলু ঘাটিটা কষাতে, কারণ নর্মাল যে প্যান বা সসপ্যান থাকে এগুলোতে কষালে দ্রুত ধরে যায়। আলু ঘাটি রান্নার সময় কিচেন থেকে সরা যায় না, দেখবেন দ্রুত লেগে যাবে, পুড়ে যাবে, খাবারের স্বাদ নষ্ট হবে। মাঝে মাঝে লবণের স্বাদ পরীক্ষা করতে হবে যে ঠিক আছে কিনা, প্রয়োজন হলে লবণ অ্যাড করতে হবে। গরম পানি দিয়েছি কষানোর জন্য। প্রথমে আলু ঘাটি দিয়ে একবার কষাবেন, এরপরে আবার গরম পানি দিয়ে সেটাকেও কষিয়ে নিতে হবে। পানি দেওয়ার পর পাতলা হবে, এরপর কষাতে কষাতে এটা যখন একেবারে টাইট হয়ে যাবে সেই পর্যায়ে আবার অ্যাড করতে হবে গরম পানি গ্রেভির জন্য। আর এরই মাঝে অ্যাড করতে হবে ধনিয়ার গুঁড়া। প্রথমে আমি ধনিয়ার গুঁড়া অ্যাড করিনি, আমি যখন পানি দিয়ে কষানোর শুরু করেছি তার মাঝামাঝি পর্যায়ে গিয়ে আমি ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি প্রায় 3 টেবিল চামচ। তো আলু ঘাটি টাইট হয়ে এসছে, এই পর্যায়ে আমি গ্রেভির জন্য ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এটা বেশি করে দিতে হবে যেন এটা মিক্স করার সময় মনে হয় যে হ্যাঁ আলু ঘাটিটা পাতলা হয়েছে। এরপর হাই হিটে এটাকে থকবকে বলক আসতে দিতে হবে এবং সময় নিয়ে রান্না করতে হবে। যখন খুব ভালোভাবে আলু ঘাটিতে বলক চলে আসবে এবং ধোঁয়া উঠবে সেই পর্যায়ে আপনার মাংস অ্যাড করতে হবে। আমি আলু ঘাটি অন্য একটি হাঁড়িতে ট্রান্সফার করেছি, কারণ ওই হাঁড়িতে ভর্তি হয়েছে, মাংস দেওয়ার পর ঘাটি পড়ে যাবে। আর ঘাটি যে পাত্রে রান্না করবেন সেটা যেন হাফ হয় বা হাফের থেকে একটু বেশি হয়, ফুল যেন না হয়, তাহলে কি হয় হাতে চটকে আসে, এই ঘাটি রান্নার সময় পুড়ে যায়। আর এই ঘাটি রান্নার সময় বড় খন্তা ইউজ করবেন, যেভাবে আমি নাড়ছি দেখতে পাচ্ছেন। যখন বেশি রান্না করবেন তখন চামচ বা খন্তা ব্যবহার করে আলু ঘাটি নাড়াচাড়া করা যায় না, কারণ যখন ঘাটিতে বাবলস আসে তখন ওটা ছিটকে হাতে আসে। বড় কোনো খন্তা ইউজ করবেন, আর আমি যেভাবে নেড়ে দেখাচ্ছি ওইভাবে নাড়াচাড়া করবেন, তাহলে হাতে ছিটকে আসবে না। আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচ দিয়ে এটাকে জাস্ট মিশিয়ে নিয়েছি। দেখুন আলু ঘাটিতে কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসছে এবং প্রচুর ভাপ উঠছে। আমি পর্যায়ে চুলার তাপ একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে অ্যাড করে দিলাম রান্না করে রাখা সেই সম্পূর্ণ মাংস। আপনি চাইলে কিছুটা মাংস পরেও অ্যাড করতে পারেন, হাফের বেশি মাংস অ্যাড করে ঘাটিটা রান্না করে যখন সার্ভ করবেন বা যে কোনো পাত্রে রেখে দিবেন, শেষের দিকে আপনার মাংস একটু তেল মশলা রেখে দিলেন, উপরে দিয়ে জাস্ট একটু ছড়িয়ে ছিটিয়ে রাখলেন যেন দেখতে ভালো লাগে, মনে হবে যে ভুনা ভুনা হয়েছে আলু ঘাটি। মাংস অ্যাড করার সাথে সাথে চুলার তাপ আবারও বাড়িয়ে দিতে হবে যেন দ্রুত বলক চলে আসে। খুব ভালোভাবে বলক আসার পর সব শেষে অ্যাড করতে হবে ভাজা জিরার গুঁড়া। অপেক্ষা করছি ভালোভাবে বলক আসার পর। এভাবেই রেখে দিবেন না, তাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে, আলু ঘাটির স্বাদ নষ্ট হবে। এটা নাড়াচাড়ার উপরেই থাকতে হয়। তো খুব ভালোভাবে বলক চলে এসে দেখতে পাচ্ছেন। আমি বেশ কিছু সময় ধরে এটাকে রান্না করেছি। এই সময় দেখবেন আলু ঘাটে এত সুন্দর ঘ্রাণ পাবেন, আপনি বুঝতে পারবেন যে আলু ঘাটি যে কতটা মজার হয়েছে। প্রথম যখন পানি দিয়েছিলাম তখন ঘাটিটা বেশ পাতলা ছিল, আর এখন বেশ ঘন হয়ে এসছে। তো এরকম ভুনা ভুনা করে আলু ঘাটি রান্না করবেন। বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগে না, আবার বেশি ঘন হয়ে জমে গেলে সেটাও ভালো লাগে না। আমি যে কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একদম পারফেক্ট। সো এরকম ঘনত্ব থাকতে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পর্যায়ে চুলার তাপটা একটু কমিয়ে দেবেন, মানে দমে বসিয়ে রাখবেন আর কি। ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবেন কমপক্ষে 15 মিনিট, এতে করে এটা স্বাদ আরও বেশি বেড়ে যাবে। আমি সামান্য পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনা খুলেছে, দেখুন ঘাটিটা খুব সুন্দরভাবে ভুনা ভুনা হয়েছে এবং ওপরে সর পড়ার মতো একটা অবস্থা ক্রিয়েট হয়েছে। একটুও কিন্তু ঘাটিতে তেল ভেসে নেই, কিন্তু এটা দেখতে আকর্ষণীয় লাগছে না। আমি যেটা করেছিলাম, গরু মাংস ভুনা হওয়ার পর সেখান থেকে আমি হাফ কাপ তেল মশলা উঠিয়ে রেখেছিলাম। যখন আমি এটা চুলা থেকে নামাই তার উপরে ওইটা আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রেখেছিলাম, সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে ঘাটি রান্না করার পর যখন সার্ভ করবেন তখন দেখতে কত বেশি আকর্ষণীয় লাগে। আর মাংসটা কেমন সেদ্ধ হবে দেখুন, চামচের চাপে কিন্তু মাংস ফুলে যাচ্ছে। তো এরকম সেদ্ধ করে কিন্তু আপনাকে ঘাটি রান্না করতে হবে, তবে আপনি মজলিসের ঘাটির প্রপার স্বাদটা পাবেন।
তো দেখুন আমি ওপরে কিন্তু সেই ভুনা মাংসের তেল ছড়িয়ে দিয়ে রেখেছিলাম, এখন সার্ভ করব। বিয়ানকে বলছে এটা নেড়েচেড়ে দেওয়ার জন্য, উনি দেখেই তো খুবই পছন্দ করেছে, বলছে অনেক সুন্দর হয়েছে ঘাঁটি, একদম ভুনা ভুনা হয়েছে আর মজলিসের মতো নাকি স্বাদ লেগেছে ওনার কাছে। তো আশা করছি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকমই সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আলু ঘাঁটি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, সাথে কয়েক পদের ভর্তা বানিয়েছিলাম, শুটকি ভর্তা, ভাজি ভর্তা, এছাড়া টাকি মাছ ভর্তা এবং বাদাম ভর্তা। তো এই রেসিপিগুলো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন। আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।